প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের অ্যারে সম্পর্কিত টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই, অ্যারে বলতে আসলে কি বোঝানো হয়েছে। আসলে সমজাতীয় একাধিক ডেটার জন্য বা অসংখ্য ডেটার জন্য খেয়াল করে দেখো, অসংখ্য মান নেওয়া বা অসংখ্য চলক নেওয়া বা অসংখ্য মান প্রদর্শন করা বেশ কঠিন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমরা এরে ব্যবহার করে থাকি। এরেটি মূলত 2-3 প্রকারের হয়ে থাকে: 1 ডাইমেনশনাল এরে, 2 ডাইমেনশনাল এরে এবং 3 ডাইমেনশনাল এরে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে থাকি বা আমরা বুঝে থাকি। সো খেয়াল করে দেখো, 1 ডাইমেনশনাল এরে সেই এরেগুলোকে বোঝানো হয় যেগুলোতে স্বাভাবিকভাবে একটি কলাম বা একটি সারি থাকে। অন ডাইমেনশনাল একটি কলাম বা একটি সারি থেকে থাকে, ঠিক আছে। সেখানে একটি সারির হিসাব অনুযায়ী আমরা কাজ করব। এবং 2 ডাইমেনশনাল এরে আমরা যে উদাহরণটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আমরা সবাই ম্যাট্রিক্সের সাথে পরিচিত, যারা এইচএসসি লেভেলে সায়েন্সের স্টুডেন্ট আছে তারা ম্যাট্রিক্সের সাথে পরিচিত। ম্যাট্রিক্সের সাধারণত কলাম এবং সারি থেকে থাকে। সো কলাম এবং সারির ক্ষেত্রে এই যে মানগুলো বের করা হচ্ছে সেই মানগুলোর জন্য আমরা 2 ডাইমেনশনাল এরে ব্যবহার করি। এবং 3 ডাইমেনশনাল এরে যেটা আসলে কলাম সারি ব্যতীতও কিন্তু আরও অন্যান্য মান থেকে থাকে। তো তোমাদের এইচএসসি লেভেলে যে অ্যারে সম্পর্কিত আলোচনা করা হয়েছে সেই অ্যারেটি জাস্ট 1 ডাইমেনশনাল এরে নিয়েই বেসিক আলোচনাটা করা হয়েছে। সো আমরা সেই অ্যারের কাজটা শেখার জন্য ফার্স্টে আমরা যেটা করব, আমরা একটা কোড ব্লকসে এসে আমরা জাস্ট একটা কোড ওপেন করব। কোড ওপেন করে কোডটা করার জন্য আমরা ফাইলটা সেভ করে ফেলবো। সো আমরা ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ আমরা সেভ করে ফেলবো। সো এখানে আমরা লিখব অ্যারে, নাম লিখে দিতে পারি অ্যারে টপিক 1, এটা নাম দিলাম। এবং অবশ্যই এক্সটেনশন দিতে হবে, এক্সটেনশন .c দিব। সো .c এক্সটেনশনটা আমরা দিয়ে দিলাম। সো এটা দেওয়ার পরে এর কোডটা কম্পাইল করার জন্য অনুবাদক রেডি হয়ে যাবে, যেহেতু আমি ফাইলের নাম সেভ করেছি এবং সেভ করার সময় এক্সটেনশন দিয়েছি। সো ফার্স্ট অফ অল আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের কোডের শুরুতে যে কমান্ডগুলো লেখা হয়ে থাকে সেই কমান্ডগুলো আসলে হ্যাশট্যাগ ইনক্লুড সম্পর্কিত থাকে। ইনক্লুড করতে হয় লাইব্রেরি ফাংশন। সো আমরা এখানে লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করছি stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল .h মানে হেডার ফাইল। সো খেয়াল করে দেখো, এই কমান্ড যে বেসিক যে কমান্ডটা রয়েছে সেই বেসিক কমান্ডটার ক্ষেত্রে তোমরা জেনে থাকবা যে বেসিক কমান্ডটা প্রত্যেকটা প্রোগ্রামিংয়েরই কমন লাইন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো এখন আমরা যেটা করব বা যেটা জানবো যে আমরা যে লাইব্রেরি ফাংশনটা ডিক্লেয়ার করলাম, লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করার পরে তোমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু জেনে থাকো যে আমরা যেটা করি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেটা করা হয় যে মেন ফাংশন ডিক্লেয়ার করা হয়। সো মেন ফাংশনটা আমরা স্টার্ট করে ফেলবো। মেন ফাংশন ফাঁকাই থাকে নর্মালি, এখানেও ফাঁকা রাখবো, পূর্বেরগুলোর মতন এইটাতেও আমরা ফাঁকা রেখে দিব। সো মেন ফাংশনের পরে আমাদেরকে যে কাজটা করতে হয় বা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেন ফাংশনের পরে আমরা কোডটা স্টার্ট করে দিব। ওকে, সো কোডটা স্টার্ট করব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোডটা স্টার্ট করব। তো বিষয়টা হচ্ছে, আমি এর যখন সংজ্ঞা বললাম তোমাদেরকে আমি সেটা বোঝালাম যে সমজাতীয় ডেটা, একাধিক চলকের জন্য সমজাতীয় যখন ডেটা থাকবে এবং ডেটাগুলো যখন অনেক থাকবে, অসংখ্য থাকবে, তখন সেই ডেটাগুলো প্রকাশের জন্য আলাদা আলাদাভাবে চলক না নিয়ে একটা শর্টকাট প্রসেস আছে, যে প্রসেস দিয়ে তুমি আসলে এর কাজটা সঠিকভাবে করতে পারবে। ফর এক্সাম্পল, এটা তোমাকে একটি উদাহরণ দিয়ে বোঝালে বেশ সহজ হবে। সেই উদাহরণটি হচ্ছে যে তোমার স্কুলে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 500 জন। হ্যাঁ, ইভেন প্রত্যেকটা ক্লাসে 5টা ক্লাসে 100 জন করে রয়েছে। সো খেয়াল করে দেখো, যখন বার্ষিক পরীক্ষা বা টার্ম, হাফ টার্ম বা সেকেন্ড টার্ম পরীক্ষাগুলো হয়ে থাকে তখন কিন্তু সেই পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে প্রত্যেকটা শ্রেণী অনুযায়ী কিন্তু রেজাল্ট হয়ে থাকে। ষষ্ঠ শ্রেণী, সপ্তম, অষ্টম, নবম, দশম এরকম শ্রেণী অনুযায়ী কিন্তু রেজাল্ট হয়ে থাকে। সো খেয়াল করে দেখো, তোমার 100 জন ফ্রেন্ড আছে, তাদের 100 জন ফ্রেন্ডের বাংলা, ইংরেজি, আইসিটি, হ্যাঁ, আদার্স, সায়েন্স হলে সায়েন্সের টপিক, আর্টস হলে আর্টস বা কমার্স হলে আর্টসের সাবজেক্টগুলোর নাম্বারসগুলো যোগ করা হবে। সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, খুবই বেসিক কনসেপ্ট। এবং খেয়াল করে দেখো, তাদের শুধু ফার্স্ট টার্মের মান যোগ করা হবে না, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। সো এই যে অনেকগুলো ডেটা যে একসাথে যোগ করা লাগবে,
কিংবা অনেকগুলা স্টুডেন্টের ডেটা যে বার্ষিক পরীক্ষার মোট রেজাল্ট যে অ্যানাউন্সমেন্ট করা হবে সেই জিনিসগুলো কিন্তু কি আমরা এখানে ঘোষণা করে দিব। কার দ্বারা ঘোষণা করব? অ্যারের দ্বারা ঘোষণা করব। সো খেয়াল করে দেখো, অ্যারের এই প্রোগ্রামটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা চলক নিব। সেই চলকটা হচ্ছে আমরা পূর্ণাংশ নিতে পারি, ভগ্নাংশ নিতে পারি। সো প্রাথমিক অবস্থায় আমি প্রোগ্রামটা করার জন্য ইন্টিজার ডেটা টাইপ নিলাম। ওকে, ইন্টিজার ডেটা টাইপ নিলাম। মনে করো যে তোমার ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 5 জন রয়েছে, 5 জনে তুমি বার্ষিক পরীক্ষার মোট যে ফলাফলটি বের হয়েছে সেই ফলাফলটি তুমি প্রদর্শন করাবা। সো প্রদর্শন করার জন্য বার্ষিক পরীক্ষার ফলাফল অবশ্যই পূর্ণ সংখ্যা দিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। ইন্টিজার ডেটা টাইপ নিলাম এবং আমরা জানি প্রোগ্রামটা শেষ করার জন্য যে কমান্ডটা লিখতে হয় সেই কমান্ডের নাম হচ্ছে getch। getch কমান্ডটা লিখতে হয়। তোমরা রিটার্ন 0 লিখতে পারো, রিটার্ন 0 লিখতে পারো। ওকে, getch এর জন্য যদি আরেকটা লাইব্রেরি ফাংশন দরকার হয় include conio.h। তো খেয়াল করে দেখো, এখানে আমরা একটা চলক নিব। সো চলক নেওয়ার ক্ষেত্রে দেখো চলকগুলো আমরা কী কী নিব, প্রত্যেকের মার্কস যোগ করব, মার্কস প্রদর্শন করব। সো প্রথম স্টুডেন্ট এর জন্য চলকের নাম থাকবে মার্ক 1। ওকে, তারপরে কি থাকবে মার্ক 2। এবং এখানে খেয়াল করে দেখো, এখানে যদি তোমরা স্পেস দিয়ে 2 লিখো তাহলে কিন্তু সেটা হবে না, তাহলে কিন্তু দুইটা চলক রিড করবে। হ্যাঁ, সো এখানে তোমরা দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে আন্ডারস্কোর দিতে পারো, আন্ডারস্কোর 2 দিতে পারো, আবার শুধু এর সাথে অ্যাডজাস্টমেন্ট হিসেবে মার্ক 2 দিতে পারো। ওকে, এভাবে কিন্তু কি তোমরা দিতে পারো। এবং প্রত্যেকটা চলকের মাঝখানে আমরা জানি কমা থাকে, কি থাকে, কমা থাকে। সো মার্কস 1, দেন আরেকটা চলক হচ্ছে মার্কস 2। আমরা 5টি সংখ্যা প্রদর্শনের জন্য এই প্রোগ্রামটা করছি। মার্কস 3, তারপরে কমা দিলাম মার্কস 4। সো তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে যতগুলো চলক থাকবে ততগুলো চলকের নাম যদি আমরা লিখতে যাই, এটা আসলে কতটুকু কষ্টসাধ্য। হয়তো বা তোমার এখন 5টি লিখতে হচ্ছে, বিধায় তোমার কিন্তু আসলে এর প্রতি বোরিংনেসটা কাজ করছে না। বাট যখন চলকগুলা 5-এর অধিক বা 10, 20 বা 100 বা 1000 হয়ে যাবে যখন, তখন কিন্তু এই মানগুলো প্রত্যেকটা চলকের জন্য আলাদা আলাদা মান নেওয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে। সো এখানে যে তোমরা 5টা চলক নিলা, 5টা চলক নেওয়ার পরে নর্মালি যেটা করবা যে 5টা চলক নেওয়ার পরে 5টা চলকের মান তো নিতে হবে, তাই না? সো মানটা তোমরা দুইভাবে নিতে পারো। মানটা যোগ মানে এখানে ডিক্লেয়ার করে দিতে পারো, আগে ইনিশিয়ালাইজড করে দিতে পারো যে প্রথম স্টুডেন্টের মার্কস হচ্ছে 20, দ্বিতীয় স্টুডেন্টের মার্কস হচ্ছে 30, হ্যাঁ, তৃতীয় স্টুডেন্টের মার্কস হচ্ছে 40, চতুর্থ স্টুডেন্টের মার্কস হচ্ছে 50, হ্যাঁ, ইকুয়াল 50। এবং সবশেষ যে স্টুডেন্টটা রয়েছে সেই স্টুডেন্টের মার্কস হচ্ছে আমরা ধরে নিই 60 বা 80। ওকে, সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা আমরা চলকের ক্ষেত্রে ব্যবহার করেছি। এখানে 5টা চলক নিয়েছি, 5টা চলকের মান কি এখানে ইনিশিয়ালাইজড করে দিয়েছি। সো খেয়াল করে দেখো, 5টা চলকের মান ইনিশিয়ালাইজড করে দিয়েছি, এখানে সেখানে কোনো সমস্যা হয়নি। তো খেয়াল করে দেখো, এখানে যদি 5টা চলককে আলাদাভাবে আমরা যদি মানটা যদি কিবোর্ড থেকে নিতে চাইতাম, কিবোর্ড থেকে নিতে চাইলে আমাকে কী করতে হতো, আমাকে যেটা নর্মালি কিবোর্ড থেকে নেওয়ার জন্য যে কমান্ডটা দিতে হয়, হ্যাঁ, স্ক্যানএফ কমান্ডটা দিতে হয়, স্ক্যানএফ কমান্ডটা দিতে হয়। ওকে, সো এখানে তুমি স্ক্যানএফ কমান্ডের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়। এগুলো যেহেতু ইন্টিজার ডেটা টাইপ, তাহলে 5টা চলকের জন্য 5টা ফরম্যাট স্পেসিফায়ার, %d, %d। তারপরে এই প্রসেসটা চলতে থাকবে, %d ডুপ্লিকেট হতে থাকবে আসলে। হ্যাঁ, সো খেয়াল করে দেখো, এই জিনিসগুলো কিন্তু কি চলতে থাকবে। সরি, আমি তোমাদেরকে এটা দুইভাবে মানটা নেওয়া যায়। আমরা 5টা %d নিতে পারি একই লাইনে, 5টা %d নিলাম ফরম্যাট স্পেসিফায়ার, এবং সেই ফরম্যাট স্পেসিফায়ার ডাবল কোটেশনের বাইরে এসে কমা দিয়ে আমরা লিখতে পারি এই 5টা এই যে 5টা যে চলক নিয়েছি, 5টা চলক কী কী। প্রথমটা হচ্ছে অ্যাম্পারসেন্ট মার্কস 1, এবং দ্বিতীয় চলক হচ্ছে একইভাবে এই যে আমি যেটা লিখেছি ঠিক সেটাই, জাস্ট এরকম 5টা চলক নেওয়ার জন্য 5টা মান ঘোষণা করতে হবে আমাদেরকে। আমরা কপি করে জাস্ট পেস্ট করতে থাকব, পেস্ট করব এবং কমা দিব, পেস্ট করব এবং কমা দিব, পেস্ট করব,
কমা দিব, পেস্ট করব। সো এটা হচ্ছে মার্কস 1, প্রথম চলকটা মার্কস 1, এটা দ্বিতীয় চলকটার নাম হবে মার্কস 2, তৃতীয় চলকটার নাম হবে মার্কস 3, চতুর্থটার নাম হচ্ছে মার্কস 4 এবং পঞ্চমটার নাম হচ্ছে মার্কস 5। ওকে, সো খেয়াল করে দেখো এইভাবে আমরা 5টি চলক নিলাম এবং স্ক্যানএফের পরে যেটা দিতে হয় সেটা হচ্ছে সেমিকোলন দিতে হয়। সো এটা হচ্ছে তার বেসিক কনসেপ্ট। তো খেয়াল করে দেখো এরকম প্রত্যেকটা চলকের আগে অ্যাম্পারসেন্ট দিয়ে এরকম কি আমাকে চলকগুলোর নাম ডিক্লেয়ার করে দিতে হবে কিংবা ফরম্যাটে স্পেসিফায়ার দিতে হবে। সো এটা হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা হচ্ছে কোনো চলকের মান কিবোর্ড থেকে নিতে পারি। তো খেয়াল করে দেখো আমি তোমাদেরকে এখন এই একই ধরনের মান ইনপুট নেওয়ার ক্ষেত্রে তোমাদের প্রথম ক্লাসে প্রোগ্রামিংয়ের একদম প্রথম ক্লাসে এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। যে খেয়াল করে দেখো এখানে আমরা যে অংশটুকু দেখছি, যে অংশটুকু দেখছি আমরা খেয়াল করলে দেখতে পারবা, সরি আমরা নিচের লাইনে চলে আসি। সো খেয়াল করে দেখো, সো এই যে আমরা এই মানটা লিখলাম এগুলো আমরা পেস্ট করতে পারি, কন্টিনিউয়াসলি পেস্ট করতে পারি। দেখো আমি 5টা চলকের নাম পেস্ট করে দিলাম, দেন এখানে লিখে দিলাম মার্কস 1, মার্কস 2, মার্কস 3। এটা মার্কস 1ই থাকবে, পরেরগুলো 2, 3 এভাবে কি কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেই থাকবে। তো এটা হবে 2, তারপরেরটা হবে, তারপরে যে চলকটা রয়েছে সেটা 3 হবে, তারপরে যে চলকটা রয়েছে সেটা 4 হবে, তারপরে যে চলকটা রয়েছে সেটা কি হবে 5 হবে। হ্যাঁ, এরকম 5টা চলক আমি কি এখানে রেখে দিয়েছি বা রেখে দিব। সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা দ্বারা আমরা চলকগুলোর মান ইনপুট নিব এবং তাদের 5টা চলকের মান যেহেতু দেওয়া আছে, যেহেতু ইনপুট নিব সেহেতু এখানে মানগুলা আলাদাভাবে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন ছিল না। যে আমরা এখানে প্রত্যেকটা চলকের মান নিয়েছি, যেহেতু আমরা কিবোর্ড থেকে মান নিব, স্ক্যানএফ কমান্ডটা ব্যবহার করা হয় মানটা কিবোর্ড থেকে নেওয়ার জন্যই, কিন্তু সেখানে কি ইনিশিয়ালাইজড করার কোনো প্রয়োজন ছিল না। সো আমরা এখানে ইনিশিয়ালাইজড করব না। ওকে, এবং দেখো 5টা স্ক্যানএফের জন্য 5টা মান নিব, 5টা স্ক্যানএফের জন্য আমরা কি করব, নর্মালি 5টা প্রিন্টএফ লিখব না। সো আমরা 5টার জন্য 5টা প্রিন্টএফ লিখব, প্রত্যেকবার তো আমাকে মার্কস 1, মার্কস 2 এরকম মান নিতে হবে। সো প্রিন্টএফ প্রয়োজনীয় না, আসলে প্রোগ্রামকে সুন্দরভাবে সাজানোর জন্য আসলে এই জিনিসটা করি। সো খেয়াল করে দেখো এই যে আমরা কমান্ডটা লিখলাম 5টার মান ইনপুট নেওয়ার জন্য, এরপরে যে কমান্ডটা আমরা সাধারণত ব্যবহার করব সেটা হচ্ছে 5টার মান প্রদর্শন করার জন্য আমাকে প্রোগ্রাম লিখতে হতে পারে। সো খেয়াল করে দেখো 5টা চলককে তুমি প্রদর্শন করবা, 5টা চলককে প্রদর্শন করার জন্য আমি এখনও অ্যাডের কাজটা শুরু করিনি, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে 5টি চলকের মান কিবোর্ড থেকে নেওয়ার জন্য বা প্রদর্শনের জন্য আমাদেরকে কী কী করতে হয়। সো খেয়াল করে দেখো 5টি সংখ্যার মান প্রদর্শন করার জন্য তুমি যদি প্রিন্ট এফটা ব্যবহার করো, প্রিন্ট এফের ফার্স্ট ব্র্যাকেটের বাইরে এসে কমা দিবা, হ্যাঁ, এবং প্রিন্ট এফেরও স্ক্যানএফের মতন ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার লিখে দিতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার লিখে দিলাম এবং ডাবল কোটেশনের বাইরে এসে কমা দিয়ে সে যেটা লিখবে সে কাকে প্রদর্শন করতে চাইবে। এখানে আমরা খেয়াল করে দেখো আমরা হচ্ছে প্রিন্ট %d মার্কস 1কে প্রদর্শন করাবো, মার্কস 2 সবগুলোকে প্রদর্শন করাবো। সো একই সাথে এটা লিখে দিতে পারি, একই লাইনেও লিখতে পারি পূর্বের মতন, বা আলাদা আলাদা লাইনেও লিখতে পারি। তো খেয়াল করে দেখো আমাদের যে অংশটুকু রয়েছে এটা আমরা জাস্ট 1কে প্রদর্শনের মার্কস 1 মানে প্রথম মানটা প্রদর্শনের জন্য প্রোগ্রামটা লিখেছি। তো এখানে খেয়াল করে দেখো, আবারও খেয়াল করলে দেখবা যে এরকম 5টা আমি মান পেস্ট করে নিচ্ছি 5টা মান প্রদর্শনের জন্য, মার্কস 1, মার্কস 2, মার্কস 3। ওকে, 2, 3, 4, 5। ওকে, এরকম 5টা মান নিচ্ছি। তো খেয়াল করে দেখো এই যে এতগুলো চলক লিখা বা এতগুলো চলক না লিখলেও এতগুলো লাইন লিখা বা একই লাইনেও যদি লিখি তাহলে অনেকগুলো কমান্ড কিন্তু একসাথে লিখতে হচ্ছে। সো এতগুলো চলক যদি এখানে 5টা চলকের ক্ষেত্রে যদি তোমার বিরক্তি প্রকাশ হয়ে যায় আর কি, মানে তুমি যদি এখানে বেশ বোরিং ফিল করো আর কি, তাহলে খেয়াল করে দেখো তোমার বড় প্রোগ্রামের ক্ষেত্রে বা বড় ডেটাগুলোর মান নিয়ে কাজ করার ক্ষেত্রে বেশ তুমি প্রতিবন্ধকতার সম্মুখীন হবা। সো এই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে বা যেটা করা উচিত যে চলকগুলা আমরা এতগুলো চলক না নিয়ে আমরা একটা সহজভাবে অ্যারের কাজ করতে পারি। অ্যারের কাজটা সেভাবেই করব, আমরা এখানে যে মার্কস নিয়েছি মার্কস 1, 2, 3 না লিখে এখানে আমরা একটা
থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘোষণা করে নিব যে আমরা কয়টা চলক চাচ্ছি। তোমরা যদি 2টি চলক চাও 2টি, 3টি চাইলে 3টি, 4টি চাইলে 4টি। সো এখানে আমরা কি 5টি চলক চাচ্ছি। সো আমি অ্যাডের মধ্যে যদি ঘোষণা করে দিই, সে অটোমেটিক্যালি 5টি চলক নিয়ে নিবে, 5টি চলক নিয়ে নিবে। ওকে, সো 5টি চলক কি কি হবে? সো 5টি চলক এখানে এই যে আমরা মার্কস 5 নিয়েছি। সো 5টি চলক এখানেও খেয়াল করে দেখো, আমি বিষয়টা তোমাদেরকে এখানে একটু লিখে বোঝাচ্ছি। 5টি চলক, প্রথমটি হবে মার্কস 0, দ্বিতীয়টি হবে একইভাবে এখানে খেয়াল করে দেখবা মার্কস 1, তারপরেরটি হবে মার্কস 2। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে আমরা কেন 0 থেকে স্টার্ট করলাম? আমরা তো 1 থেকে স্টার্ট করতে পারতাম। এর আগে যেমন মার্কস 1 2 3 4 5 লেখা ছিল। 5টি চলক 1 থেকে শুরু করলে সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে, কেননা অ্যাডের ক্ষেত্রে মান চলকগুলো শুরু হয় যখন আমি 5টি চলক বলে দিয়েছি, চলকটা শুরু হয় 0 থেকে, 0 1 2 3 আকারে। সো সবশেষ চলকটির নাম কি হবে? সবশেষ চলকটির নাম হবে 4। সো এরকম 5টি চলক নিয়ে নিলে এরকম কি 0 1 2 3 4 5 এভাবে কি প্রদর্শন করবে। সো প্রিন্ট এফেও একইভাবে প্রদর্শন করবে। প্রিন্ট এফেও আমরা কি এভাবে 1 তারপরে 2 এভাবে কি প্রদর্শন করব। ঠিক আছে, সরি 0 থেকে শুরু হবে, আমি ভুল করলাম, 0 থেকে স্টার্ট হবে, এটা 0 হবে, তারপরেরটা 1 হবে। অর্থাৎ 5টি নিলে 4 পর্যন্ত চলবে, 6টি নিলে 5 পর্যন্ত চলবে, মানে 1 কম চলবে অর্থাৎ। ওকে, সো এটা হচ্ছে অ্যাডের মানটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে চলকের নাম যেটা আমাদেরকে লাগবে বা নিতে হবে। ঠিক আছে, চলকের নাম। তো তুমি না হয় এই যে এখানে যেমন মার্কস 1 মার্কস 2 3 4 5 এতগুলো চলকের মধ্যে মার্কস 5 নিয়ে কিন্তু কি বেঁচে গেলা। ঠিক আছে, মার্কস 5 নিয়ে কিন্তু কি তোমার কাজটা হয়ে গেল। কিন্তু দেখো প্রিন্টএফ বা স্ক্যানএফের কিন্তু কি এই যে লম্বা যে কাজের ধরনটা বা কাজের যে প্রকৃতিটা, সেটা কিন্তু কি তোমার করায় লাগছে, আবারও স্ক্যানএফ বা প্রিন্টএফ লেখা লাগছে, আবারও 4টা চলককে লেখা লাগবে। তো খেয়াল করে দেখো অ্যারেতে এরও সমাধান রয়েছে। সমাধানটা বলতে 5টা চলক নিয়েছি, 5টা চলক এখানে আমার আলাদাভাবে ঘোষণা করার কোনো প্রয়োজন নাই। আমরা যেটা করতে পারি, 5টা চলকের মান, যদি তুমি 5টা চলকের মান এখান থেকে কিবোর্ড থেকে না নিয়ে সরাসরি ঘোষণা করে দিতে চাও, তাও কিন্তু ঘোষণা করতে পারো। তবে অ্যারেতে ঘোষণা করার প্রকৃতি হচ্ছে তুমি আগে কতটি চলক নিবা সেটা ডিক্লেয়ার করে দিবা, দেন ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5টি ডেটার মান তুমি এখানে কি প্রকাশ করে দিবা। ফর এক্সাম্পল, প্রথম স্টুডেন্ট 30 পেয়েছে ধরো, কমা, দ্বিতীয় স্টুডেন্ট 40 পেয়েছে, তৃতীয় স্টুডেন্ট 50, চতুর্থ স্টুডেন্ট 60 এবং পঞ্চম স্টুডেন্ট 80 পেয়েছে ধরো। ফর এক্সাম্পল আমরা 5জন স্টুডেন্টের কি মার্কস দিয়ে দিয়েছি। ওকে, সো এই মানটা দেওয়ার পরে কি হবে, আমার যখন আমি প্রোগ্রামটা রান করে দেখাই, তোমাদেরকে ফার্স্ট টাইম প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি, এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই হওয়া লাগবে। দেখবা আমার মানটা প্রদর্শন করে দিবে, সে মানটা আমার মার্ক 0, কারণ প্রিন্টের জন্য কিন্তু কি আমরা কমান্ড ব্যবহার করেইছি। আসলে অনুবাদক প্রোগ্রাম আমরা এখানে ব্যবহার করেছি কম্পাইলার প্রোগ্রামটাকে রিড করে তারপরে কি প্রদর্শন করবে। অনেক সময় কম্পাইলারকে রিড করে প্রদর্শন করাতে বেশ কিছুটা সময় লাগে, যেমন এখানে প্রদর্শন করেছে, বাট প্রদর্শনের আউটপুটটা আসলে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা অঙ্ক যে প্রদর্শিত হয়েছে পাশাপাশি প্রদর্শিত হয়েছে। সো এটা একটা সলিউশন আছে। সলিউশনস বলতে যখন প্রিন্ট করবা, প্রিন্টের পরে এখানে ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করতে পারো, ওকে, তাহলে একটু ডিস্টেন্স তৈরি হবে, বা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে পারো, তাহলে এক লাইন নিচে প্রদর্শন করবে। ওকে, সো এই কাজটা কিন্তু কি তোমরা করতে পারো, ব্যাকস্ল্যাশ টি, হ্যাঁ, যেটা আমরা গ্যাপের জন্য ব্যবহার করতে পারি। তো খেয়াল করে দেখো তোমার এখানে 5টি ডেটা যেহেতু আছেই, যেহেতু মান দিয়ে এসো, এখানে সে তো রিড করতে পারছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কতটি ডেটা রয়েছে, কারণ প্রত্যেকটি ডেটার মধ্যে কিন্তু কী রয়েছে, কমা রয়েছে। সো এখানে মার্ক 5 ডিক্লেয়ার না করলেও চলবে, অর্থাৎ তুমি যতগুলো চলক ডিক্লেয়ার করতে চাও। হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি হয়তো বা গুনলা যে তোমার ক্লাসে হচ্ছে 20 জন স্টুডেন্ট আছে, পরে দেখা যাচ্ছে কি তাদের মার্কসগুলো জানতে গিয়ে দেখছো যে এর মধ্যে, বা রোল কল নিতে গিয়ে দেখছো যে এর মধ্যে আরও 2জন স্টুডেন্ট নাই। সেখানে চলকটা না ঘোষণা করাও আরেকটা
বুদ্ধিমানের কাজ, সেটা হচ্ছে অটোমেটিক্যালি সে আউটপুট দেখে রিড করে নেবে আসলে তার কতটি চলক লাগবে। সো এখানে না ঘোষণা করলেও হয়, আবার ঘোষণা করলেও কিন্তু কি কোনো দোষের কিছু নাই। তো খেয়াল করে দেখো এখানে মানগুলো যেহেতু মানে ইনক্লুড করে দেওয়া ছিল, হ্যাঁ এখানে মানগুলো কিন্তু ইনক্লুড করে দেওয়া ছিল, বাট আমি চাচ্ছি মানগুলো যদি কিবোর্ড থেকে নেওয়া হয় তখন কিন্তু কি আমি এই পূর্বের মতনই কি এতগুলো চলক নিয়ে স্ক্যানএফ বা একটা লাইনে এতগুলো স্ক্যানএফ লিখে কি আমি এই জিনিসটা ঘোষণা করব? হ্যাঁ, তো এখানে যেমন 5টা চলক ছিল। সো আমরা প্রত্যেকটার জন্য কি এর আগের মতন একটু আগে যেমন এখানে একটা ডেটা ছিল, সেই ডেটাটা ছিল যে এরকম স্ক্যানএফের কমান্ড ছিল। হ্যাঁ, সো এগুলো কি এভাবে কি করব? তো তোমরা বলতে পারো যে এটা সলিউশন হচ্ছে খুবই সিম্পল, যে তোমাদের মনে হতে পারে, খেয়াল করে দেখো তোমাদের এরকম মনে হতে পারে যে আমরা 5টা চলকের জন্য 5টা %d লিখবো, 5টা %d লিখবো, তোমরা এরকম মনে করতে পারো, ঠিক আছে? সরি, সো এরকম 5টা %d লিখতে পারো বা 5টা চলক লিখতে পারো, বাট এই স্ক্যানএফের কাজটাও খুব সহজভাবেই অ্যারের দ্বারা করা যায়। খেয়াল করে দেখো আমাদের মার্কস যে মানটা তৈরি হয়েছে বা মার্কস যে মানটা আছে এখানে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এখানে 5টা চলক যে রয়েছে, আমি পূর্বের মতন দেখাই, 1 মিনিট। ওকে, এখানে যে 5টি চলক রয়েছে, 5টি চলকের মানটা শুরু হয়েছে 0 থেকে হয়ে কত পর্যন্ত চলছে? 4 পর্যন্ত চলছে। সো আমি যদি এই এক্সট্রা লাইনগুলো না লিখে আমি এটা একটা লুপের মাধ্যমে প্রকাশ করে দিই, অর্থাৎ চলকটার মান নেওয়া শুরু হবে 0 থেকে এবং চলকটার মান নেওয়া শেষ হবে একেবারে কি 4-এ গিয়ে। হ্যাঁ, সো এরকম কিন্তু কি লুপের মাধ্যমে এই মার্কের কাজটা কিন্তু কি করতে পারি। সো ফর এক্সাম্পল আমরা এখানে একটা ফর লুপ ব্যবহার করলাম, এখানে আমরা একটা কি ফর লুপ ব্যবহার করছি। খেয়াল করে দেখো ফর লুপ ব্যবহার করলাম এবং খেয়াল করে দেখো এখানে এই অপারেটিংগুলো চেঞ্জ করার পরও কিন্তু কি সঠিক ফলাফলটা যখন আমরা বের করতে যাচ্ছি, কম্পাইলারে রান করতে যাচ্ছি, কম্পাইলার রান করার ক্ষেত্রে আমাকে ফর লুপের ক্ষেত্রে ভুল দেখাচ্ছে। সো ভুল দেখার কারণ একটি, এখানে যে মার্কসের ক্ষেত্রে যে চলকটা ব্যবহার করেছি, যে চলকটার মান ক্রমান্বয়ে 5 বার পরিবর্তিত হবে বা 5টা মান আসবে, 0 1 2 3 4। হ্যাঁ, এর 5টি চলক নিয়েছি, 5টি চলক 0 থেকে 4 পর্যন্ত চলবে, 0 থেকে স্টার্ট হবে, ইনিশিয়ালাইজ 0 থেকে হবে। সেখানে যে চলকটা ব্যবহার করেছি আই নামক কোনো চলক কিন্তু কি আমরা এখানে ডেটা টাইপ নেওয়ার সময় ঘোষণা করে নিই। সো এখানে আমাকে চলকটার নাম আই ঘোষণা করে দিতে হবে। সো আয়ের মান 0-র জন্য সে একটা মান কিবোর্ড থেকে নিবে, তারপর 1 করে বাড়াবে, সে 1 করে বাড়ানোর পর 1-এর জন্য নিবে, 2-এর জন্য, 3-এর জন্য এবং সর্বোচ্চ 4-এর পর্যন্ত, 4-এর সমান পর্যন্ত কি নিবে, ইনপুটগুলো সে নিবে। সো এখন দেখি আমি প্রোগ্রামে কম্পাইলারে যখন আমি এটাকে রান করাবো, সো রান করার সময় কম্পাইলার দেখো আমাকে এখানে একটা আমার কাছে মান চাইবে, এখানে যে মানটা আমাকে দিতে হবে বা যে মানটা চাইছে সে মানটা দিতে হবে। সো মানগুলো তুমি কন্টিনিউয়াসলি 30 দিলা, তারপরে 40 দিলা, 50 দিলা, 60 দিলা, তারপরে 70 দিলা, এরকম দিলে কিন্তু কি এই যে দেখো মানটা প্রদর্শন করেছে। হ্যাঁ, এখানে 5 দিয়েছি তাই 5 প্রদর্শন করেছে। সো এরকম কি 5টি মান দিয়েছি বিধায় কি 5টি মান প্রদর্শন করেছে এবং 5টি মান এই যে দেখো গ্যাপ রয়েছে এদের মধ্যে, এই কারণে গ্যাপ রয়েছে কেননা আমরা /t দিয়েছিলাম। ওকে, সো এটা হচ্ছে জাস্ট কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য, আমরা কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য স্ক্যানএফের আগে আবার এটাও লিখতে পারি। প্রত্যেকটা স্ক্যানএফের আগে আমরা একটা প্রিন্টএফ কমান্ডও দিতে পারি, যে প্রিন্টএফ, হ্যাঁ এখানে প্রিন্টএফ নেওয়ার পর আমরা বলতে পারি যে ইন্টার দ্য ভ্যালু অফ, ডাবল কোটেশনের মধ্যেই লিখতে হবে এবং প্রিন্টএফের মধ্যে তুমি বড় হাতেরও লিখতে পারো, ইন্টার দ্য ভ্যালু অফ I1 I2 I3 এরকম। হ্যাঁ, ইন্টার দ্য ভ্যালু অফ আই বা মার্কস, ঠিক আছে? প্রত্যেকবারই সে দেখাবে মার্কস এর মান দেখাতে সে তোমাকে। ওকে, সো প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল দেখার জন্য এখানে আবার একটা ফর লুপ দেওয়ার প্রয়োজন ছিল আলাদাভাবে, সো তুমি সেটা দিতে পারতা। তো এতটুকু এখানে যদি আমি এই চলকটাই ব্যবহার করে ফেলি, হ্যাঁ এখানে যদি আমরা সেই চলকটাই ব্যবহার করে ফেলি, দেখো যেটা হয় সেই চলকটা হচ্ছে ফর এক্সাম্পল আই ছিল, তাহলে এটা যখন আমি প্রিন্ট বিল্ড অপশনে যাব, দেখো বিল্ড অপশনে যাওয়ার পরে এখানে আমার ভুল দেখাচ্ছে, অর্থাৎ প্রিন্টএফের পরে একটা যে সেমিকলন হতো সেমিকলন দেওয়া হয়নি। আবার বিল্ড অপশনে যাই, বিল্ড অপশনে গেলে দেখো ইন্টার দ্য ভ্যালু অফ মার্কস আয়ের মান দিতে বলছে। হ্যাঁ, তো তুমি 30 দিলা, আবারও আয়ের মানই চাচ্ছে কিন্তু, আবার 40 দিলা, 50 দিলা, 60 দিলা, হ্যাঁ 70 দিলা, 5টা মান নেওয়া হয়ে গেছে, 5টা মানকে সে প্রদর্শন করে দিয়েছে।
হ্যাঁ, সো এটা কিন্তু কি লিখতে পারতাম, প্রত্যেকটা মানের শেষে কিন্তু কি এরকম একটা কমান্ড দেখাবে যে ইন্টার দ্য ভ্যালু অফ মার্কস, মার্কসের ভ্যালুটা তোমাকে দিতে বলছে। তো খেয়াল করে দেখো ওই যে স্ক্যানএফ বা প্রিন্টএফের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম লুপ ব্যবহার করে অ্যারে দ্বারা বিষয়টাকে কন্ট্রোল করতে পারি। এখানে আমরা প্রত্যেকটা চলকের জন্য আলাদা আলাদাভাবে আমার কি চলক নেওয়ার প্রয়োজন হয়নি বা চলকের মান দেওয়ার প্রয়োজন হয়নি। ওকে, সো এতটুকু হলো। এখন খেয়াল করে দেখো প্রত্যেকবার প্রিন্ট করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকবার প্রিন্ট করার জন্য কি আমাকে আলাদাভাবে প্রিন্টএফ লিখতে হবে 5 বার। সো এটারও সলিউশন আছে। এটা সলিউশন হচ্ছে ঠিক সেম প্যাটার্নে আমরা এই ফর লুপটাকে একটু কপি করে নিব, কপি করে নিয়ে ঠিক তার পরের লাইনেই পেস্ট করে ফেলবো। সো এখানে জাস্ট এই ফর লুপটা মানটা নেওয়ার ক্ষেত্রে এবং এই ফর লুপটা নিয়ে এসেছি মানটা প্রদর্শনের ক্ষেত্রে। সো মানটা প্রদর্শনের ক্ষেত্রে আমরা প্রিন্টএফ কমান্ড ব্যবহার করে থাকি, স্ক্যানএফ না। সো আমরা এখানে প্রিন্টএফ কমান্ডটা ব্যবহার করব। সো আমরা এখানে স্ক্যানএফ কোনো কমান্ড ব্যবহার করব না, এখানে আমরা প্রিন্টএফ কমান্ডটা ব্যবহার করব এবং প্রিন্ট করব। প্রিন্টকে শুধু কি জিরোর মানকে প্রিন্ট করব না, প্রিন্টের প্রিন্ট করব আমরা হচ্ছে আই অনুসারে, আই চলক অনুসারে, মানে আয়ের মান শুরু হবে 0 থেকে, আয়ের মান শেষ হবে 4 পর্যন্ত এবং আয়ের মান প্রত্যেকবার এক এক করে বাড়বে। তাহলে এরকম যদি কমান্ড লিখে দিই স্ক্যানএফের মতন, এখানে স্ক্যানএফের মতন যদি এখানেও প্রিন্টএফ এই কমান্ডটা লিখে দিই, আয়ের মান অনুযায়ী লিখে দিই, তাহলে কিন্তু কি খুব সহজে কিন্তু কি প্রদর্শন হয়ে যাবে। তাহলে কিন্তু এতগুলো চলক লেখার প্রয়োজন পড়বে না। এখানে যে আমরা চলকগুলো এতগুলো লিখলাম, এতগুলো চলক লেখার প্রয়োজন পড়বে না। ওকে, সো আমরা এটা আউট করে দিই প্রোগ্রামটা থেকে। ওকে, তো খেয়াল করে দেখো এখন আমরা যেটা করব যে এই প্রোগ্রামটা আমরা হচ্ছে একবার রিড করাবো কম্পাইলার দ্বারা। আমি আবারও চলকটা নিচ্ছি, দেখো একইভাবে আমার কাছে মান দিতে হবে। মান দেওয়ার ক্ষেত্রে কম্পাইলার আমাকে কমান্ড দিতেও পারে। আমরা ওখানে যেহেতু স্ক্যানএফের আগে প্রিন্টএফ লিখিনি, তাই আমাকে মান দিতে হবে, কন্টিনিউয়াসলি মানগুলো দিতে হবে। হ্যাঁ, সো এরকম অনেকগুলো মান দিতে পারি আমরা। 4টা মান দেওয়া হয়েছে, আরেকটা মান দিব 5টা মান দিলে সে 5টা মান প্রদর্শনের ব্যবস্থা করে দেবে। সো এই কাজগুলো কিন্তু করতে পারি। তো আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে খেয়াল করে দেখো আমরা স্ক্যানএফের জন্য ফর লুপ একই কমান্ডে নিয়েছি, দুইটা ফর লুপ একই কমান্ডে নিয়েছি, তাহলে কি এটাকে একটার মধ্যেই লেখা যেত না? হ্যাঁ, অবশ্যই লেখা যেত। একটা ফর লুপের মধ্যে কিন্তু কি এই কমান্ডগুলো লেখা যেত। সো এখান থেকে নিয়ে গিয়ে আমরা একই ফর লুপের আন্ডারে কিন্তু কি মান নিতে পারি কিংবা মানকে প্রদর্শন করাতে পারি। তাহলে কিন্তু এই এক্সট্রা যে ফর লুপটা আমরা এখানে ব্যবহার করেছি সেই ফর লুপটা কিন্তু কি প্রয়োজন পড়তো না। ওকে, এভাবে কিন্তু হয়। এবং স্ক্যানএফের আগে খেয়াল করে দেখো মানটা নেওয়ার ক্ষেত্রে, স্ক্যানএফের মানটা নেওয়ার ক্ষেত্রে আমি এখানে একটা কমান্ড দিয়ে দিতে পারি, প্রিন্টএফ দিয়ে কমান্ডটা দিব। প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখে দিব ইন্টার দ্য ভ্যালু অফ স্টুডেন্টস মার্কস। ওকে, স্টুডেন্টস মার্ক, হ্যাঁ, স্টুডেন্ট মার্ক। সো এটা কমান্ড দিয়ে দিলাম প্রিন্টএফ, এবং যে মানটা প্রদর্শন করবে সে মানটা প্রদর্শন এখানে আগে ভ্যালুগুলো স্ক্যানএফের মাধ্যমে মানগুলো নিবে, মানগুলো নেওয়ার পরে সেই ভ্যালুগুলো জাস্ট কি প্রিন্ট করে দিবে। হ্যাঁ, প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দিবে। ওকে, সো এই হচ্ছে বেসিক কমান্ড। আমরা /t দিতে পারি বা /n দিতে পারি, অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা চাও। এবং %d এর আগে একটা ইকুয়ালও প্রদর্শন করতে পারো, যেটা মার্কস প্রদর্শন করছো। সো চলো খেয়াল করে দেখি। এখন এবার আমি বিল্ড অপশনে বিল্ড এবং রানে ক্লিক করি। এখানে আমাকে মার্কস দিতে বলছে, 30 দিলাম, তারপরে 40 দিলাম, 50 দিলাম, 60 দিলাম, 70 দিলাম। 5টা মানের জন্য কি 5টা মান প্রদর্শন করছে। দেখো এখানে মার্কস 30 নিয়েছি ইনপুট, আউটপুট 30ই প্রদর্শন করেছে। 40 নিয়েছি, 40ই প্রদর্শন করছে। 650 নিয়েছি, 650ই প্রদর্শন করছে। হ্যাঁ, সো এই হচ্ছে প্রদর্শনের প্রোগ্রাম, যেটা দ্বারা আমরা খুব সহজে আসলে প্রদর্শন করাতে পারি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে। আজকে আমরা যে টিউটোরিয়ালের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের অ্যারে সম্পর্কিত দ্বিতীয় টপিক নিয়ে আমরা আলোচনা করব। সো এর আগে আমরা বেসিক স্ট্রাকচার সম্পর্কে একটি টিউটোরিয়াল করেছিলাম, সেখানে আমরা এর কাজটা কী বা এর কাজটা কীভাবে এগোতে হয়
সেই সম্পর্কিত ধারণা পেয়েছিলাম। সো এরই মূলত সমজাতীয় ডেটাকে প্রকাশ করার জন্য একাধিক চলক না নিয়ে খুব সুবিন্যস্তভাবে একটি কমান্ড দ্বারাই কিন্তু কি বা লুপের সাহায্যে এই কমান্ডগুলো বের করা যায়। ফর এক্সাম্পল আমার 5টি চলক দরকার হয়েছে, আমি এরে 5 লিখেছি, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে 5 লিখেছি, 5টা চলক ঘোষণা হয়ে গেছে এবং 5টা চলকের মানটা শুরু হয়েছে 0 থেকে, 0 1 2 3 4, অর্থাৎ 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 হবে না, কারণ এরে শুরু হয় মূলত আসলে 0 থেকে। সো খেয়াল করে দেখো এই কমান্ডটা নেওয়ার পরে আমরা যেটা করেছি যে আমরা প্রত্যেকটি চলকের মান কিবোর্ড থেকে নিতে চাই বলে এখানে স্ক্যানএফ কমান্ড লিখেছি। স্ক্যানএফ কমান্ডে প্রত্যেকটি চলকের মান আয়ের দ্বারা নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ আয়ের মান 0 থেকে 4 পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কন্ডিশনের মধ্যে থাকবে সেটা কিন্তু কি তাকে লুপের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ করতে সাহায্য করবে। সো এর আগে বেসিক স্ট্রাকচারের প্রথম যে টিউটোরিয়াল করেছি সেই টিউটোরিয়ালটি তোমরা দেখতে পাচ্ছ। সেই টিউটোরিয়ালে আসলে কোনো মানকে বা কোনো সংখ্যার মান নিয়ে সেটাকে প্রদর্শনের জন্য প্রোগ্রাম করেছিলাম। সো এখন আমরা যে জিনিসটা নিয়ে প্রোগ্রাম করব সেটা হচ্ছে কিভাবে একটি সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম করা যায়। সো যোগফল বের করার প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা এখানে প্রিন্ট করব, বাট প্রিন্ট আমরা এখন আমরা যে প্রোগ্রামটা করব, সাপোজ অসংখ্য সংখ্যা বা সাপোজ একাধিক সংখ্যার যোগফলের প্রোগ্রামগুলো কীভাবে এর সাহায্যে করা যায় সেইগুলো দেখব। সো আমি তোমাদেরকে প্রথমে সি প্রোগ্রামিংয়ের যখন যোগফল বের করার টিউটোরিয়ালগুলো শেখাচ্ছিলাম তখন কিন্তু আমি এই অ্যারে অরটা ইউজ করেছিলাম, কেননা সেই অ্যারে অরটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই চলক দ্বারা একাধিক চলক নেওয়া যাবে, খুব সহজে নেওয়া যাবে শর্টকাটে, এবং বলেছিলাম যে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5-এর সব শেষের ক্লাসগুলোতে এইগুলো আলোচনা করা হবে। সো এখন আমরা স্টার্ট করব। এখানে আমরা চলকের মান নিব কিবোর্ড থেকে এবং মানটা ডিক্লেয়ার করার জন্য প্রিন্টএফ কমান্ডটা লিখব, এটা স্বাভাবিক। কিন্তু খেয়াল করে দেখো যে সংখ্যাটার যোগফল বের করার জন্য আমাদেরকে যেটি করতে হবে বা যেটি করার প্রয়োজন সেটি হচ্ছে প্রথমত আমাদেরকে যেটি মনে রাখতে হবে সেটি, সো যেটি করা লাগছে যে আমরা এই ডাবল ফর লুপের ডাবল ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কমান্ড লিখব। সেই কমান্ডে আমরা সাম, যোগফল প্রদর্শনের জন্য প্রোগ্রাম যেহেতু করতে চাচ্ছি সাম কমান্ডটা লিখব। কমান্ডটা হচ্ছে সামেশন থেকেই সাম ওয়ার্ডটা এসেছে, বা এসও লিখতে পারো। সো আসলে যোগফল বের করতে হলে কাকে যোগ করব? যোগফল বের করতে হলে আমি যোগ কার সাথে করব? আসলে আমি 5টি সংখ্যা নিব, 5টি সংখ্যা যোগ করতে হবে। সো আমরা ধারা যোগফলের ক্ষেত্রে দেখেছি যোগফল করার জন্য সাম ইকুয়াল টু সাম প্লাস এ লেখা হয়। সাম প্লাস কী লেখা হতো? সেই চলকটা লেখা হতো। বাট এখানে খেয়াল করে দেখো এখানে চলক একটি না, তাহলে কি তুমি A0, A1, A2, A3, A4 এরকম 4টি 5টি চলক লিখবা? না, এই যে এর ফর লুপের মধ্যে এই কারণে আমরা লিখলাম, কারণ হচ্ছে সেই এর মানটা আসলে নির্ধারিত হয়ে থাকবে বা নির্ধারণ করা হবে আসলে আই দ্বারা। অর্থাৎ সামের মান প্রথমে আমরা এখানে যে ইনিশিয়ালাইজড করেছি, এখানে ইনিশিয়ালাইজড করার সময় আমরা সামের মান রেখে দিব 0, সাম ইকুয়াল 0, সামের মান আমরা 0 রেখে দিলাম এবং সামের মান 0 থেকে স্টার্ট হবে। 0, সামের মান 0-র জন্য সে একটা মান যোগ করবে, সামের মান 0 রাখার পর 0 প্লাস এর যে মানটা দিব সেই মানটার সাথে সে যোগ করবে। সে কন্টিনিউয়াসলি এভাবে কিন্তু কি যোগ করতে থাকবে, অর্থাৎ সে এ যোগ করবে বলতে আই বলতে সে সর্বমোট 5টি ইনপুটকৃত মানকে কি যোগ করবে। সো এটা হচ্ছে যোগের প্রোগ্রাম, যোগের কমান্ড, যেটা আমরা যোগ করার ক্ষেত্রে ব্যবহার করব ফর লুপের ভিতরে, এবং অ্যারে তো আমি বলে দিয়েছি 5টি চলক আছে এখানে। সো খেয়াল করে দেখো সামের মানটা প্রদর্শনের জন্য আমরা লুপের যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, কন্ডিশন যখন আর 4-এর বেশি চলে যাবে, আয়ের মান যখন 5 চলে যাবে, তখন কিন্তু কি আমরা এই ফর লুপের বাইরে এসে প্রিন্ট করে দিব। ফর লুপের বাইরে এসে কী করব? প্রিন্ট করব। সো আমরা এখানে লিখব কমান্ডটা প্রিন্টএফ, ওকে, প্রিন্টএফ লিখব। প্রিন্টএফের ভিতরে আমাদেরকে এখানে কী লেখা প্রয়োজন? প্রিন্টএফের মধ্যে আমরা এখানে যেটা লিখব সেটি হচ্ছে প্রথমে আমাদেরকে কাকে প্রদর্শন করাতে যাচ্ছি সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। খেয়াল করে দেখো আমরা সামকে প্রদর্শন করাতে যাচ্ছি। সামের যেহেতু ডেটা টাইপ ইন্টিজার, তাহলে এখানে ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া হবে %d, ওকে। এটা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম। ফরম্যাট স্পেসিফায়ার দেওয়ার পর কোয়ারেশনের বাইরে এসে কমা দিব এবং আমি কাকে প্রদর্শন করাবো? আমি হচ্ছে সামকে প্রদর্শন করাবো। সো এখানে আমরা লিখে দিব সাম, জাস্ট সাম লিখলেই কিন্তু কি যথেষ্ট হয়ে যাবে সেটার জন্য। এবং প্রিন্টএফের পরে জানি আমরা হচ্ছে সেমিকলন দিতে হয়। সো এতটুকু হচ্ছে বেসিক কমান্ড। আসলে যোগফলের নির্ণয়ের জন্য আমরা জাস্ট যে কমান্ডটা লিখেছি এখানে প্রিন্ট না করে সামের মান বের করার জন্য সাম প্লাস সেই অ্যারের যে ইনপুটকৃত মান সেগুলো কি পর্যায়ক্রমিকভাবে যোগ করার জন্য কমান্ডটা লিখে দিয়েছি।
এবং লুপের বাইরে যখন লুপটা মিথ্যা হয়ে যাবে, লুপটার যখন কাজ করবে না, তখন কি প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট কি হয়ে যাবে, সামকে আমরা প্রিন্ট করে ফেলবো। তো চলো আমরা প্রোগ্রামটা একটু রান করা যাক। সো প্রোগ্রামটা আমি এখন কম্পাইল দিয়ে রান করছি। আমাদের এখানে কম্পাইলার দেখাচ্ছে যে আমাদের এখানে কোনো না কোনো একটা ভুল হয়েছে। হ্যাঁ, সো আমরা ভুল কোথায় করেছি সেই জিনিসটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। সো এখানে ভুলটা বের করার ক্ষেত্রে আমার এখানে যে আমি এ নামক যে চলকটা ব্যবহার করেছি, হ্যাঁ, আসলে এ নামক চলককে এরকম কোনো চলক কিন্তু কি এখানে ছিল না। হ্যাঁ, এখানে যে চলকটা ছিল সেই চলকটা হচ্ছে মার্কস, ঠিক আছে। সো এখানে আমরা মার্কস ব্যবহার করব, সেই চলকটার নাম ব্যবহার করব। আবারও বিল্ড এবং রানে যাই। এবার দেখি কম্পাইলার সঠিকভাবে সেটাকে রিড করতে পারছে কিনা। কম্পাইলার যেহেতু কোডটা সঠিক রয়েছে, সঠিকভাবে এখন অনুবাদ করছে। অনুবাদ করে আমার কাছে মান জানতে চাইবে 4টার। আমি 4টার মান পর্যায়ক্রমিকভাবে, তুমি 10, 20, 30 যে কোনো মান দিতে পারো। সো আমি খুবই সিম্পল উত্তরটা সাবমিট করে উত্তরটা মিলিয়ে দেখার জন্য আমি খুব ছোট মান দিচ্ছি। 1 থেকে 5 মান দিব। প্রথম মান 1, দ্বিতীয় মান 2, তৃতীয় মান 3, চতুর্থ মান 4, পঞ্চম মান 5। সো যোগফল কত দেখাচ্ছে দেখো, এখানে যোগফল প্রদর্শন করছে 15। সো আমার যোগফলটা প্রদর্শন করছে 15। ওকে, সো এখানে তুমি লিখে দিতে পারতা সামেশন যোগফলের ক্ষেত্রে সে প্রদর্শন করতো সামেশন ইকুয়াল সে মানটা প্রদর্শন করবে। হ্যাঁ, সরি, এখানে ডাবল এম হতো, ডাবল টি না। ওকে, সামেশন থেকে সাম ওয়ার্ডটা এসেছে। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে যোগফলের ক্ষেত্রে প্রোগ্রাম। এবং আমরা সি প্রোগ্রামিংয়ের তৃতীয় টিউটোরিয়ালে সামেশনের পাশাপাশি কিন্তু কীভাবে এভারেজ বের করা যায় সেটাও কিন্তু শিখেছি। সো এভারেজ বের করার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল সেই টিউটোরিয়ালে যেটা করেছিলাম, সামের সাথে সাথে আমরা আরেকটি চলক ঘোষণা করে দিয়েছিলাম এভারেজ, যদিও সেখানে সামের মান 0 ডিক্লেয়ার করা ছিল না। সো এভারেজ বের করতে গেলে কি করতে হয়, এভারেজ বের করতে গেলে খেয়াল করে দেখো, আমরা এখানে চলকটা নিব। এভারেজ বের করার প্রসেসটা হচ্ছে, আমার যে যোগফলটা বের হয়েছে সেই যোগফলটাকে ভাগ করতে হবে। কার দ্বারা ভাগ করতে হবে, সেই যোগফলটা কার দ্বারা ভাগ করতে হবে। সো এখানে তুমি সামেশন ডিভাইডেড বাই যেটা করতে পারো, যে তুমি যতগুলো চলক নিয়েছো, সো চলক কতগুলো নিয়েছি সেটা কি আমরা কি তাহলে চলক এখানে 5টি নিয়েছি বলে আমরা কি এখানে মার্ক 5 লিখে ফেলবো? খেয়াল করে দেখো, আমরা এখানে কপি করে যদি মার্ক 5 লিখি এখানে, তাহলে প্রসেসটা কেমন হয়ে থাকে। আমরা আসলে প্রোগ্রামের ভুল ত্রুটি বা সীমাবদ্ধতাগুলো দেখার চেষ্টা করব। এবং এখানে যেমন সাম প্রিন্ট করেছি, আমরা ঠিক তেমনইভাবে প্রিন্ট করার ব্যবস্থা করব। কাকে? আমরা তেমনইভাবে প্রিন্ট করার ব্যবস্থা করব, এভারেজকেও প্রিন্ট করার ব্যবস্থা করব। ওকে, সো খেয়াল করে দেখো, আমরা এভারেজকে প্রিন্ট করার জন্য এখানে জাস্ট এভারেজ লিখতে হবে, সামেশন না। এখানে আমি ফুল ফর্মেই লিখলাম এভারেজ। ওকে, এবং যাকে প্রদর্শন করছি সেটার নাম হবে এভারেজ। ওকে, সো এরকম যদি নিয়ে থাকি তাহলে আমার প্রোগ্রামে কোথায় কোথায় ভুল হবে চলো আমরা একটু রিড করে দেখি। বিল্ড এবং রানে ক্লিক করলে দেখবা যে কম্পাইলার সেটাকে রিড করেছে। এখন এই অবস্থায় আমি মার্কগুলো দিব, 1, 2, 3। হ্যাঁ, দেখো প্রোগ্রামটা আমার এরকম চালাতে চালাতে হঠাৎ করে অফ হয়ে গেল। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের বুঝতে হবে প্রোগ্রামের কোথাও না কোথাও ভুল হয়েছে। সো মানগুলো আমি আবার দিচ্ছি, দেখবা যে ঠিক সেম ক্যাটাগরির প্রবলেম হচ্ছে, মানে প্রোগ্রামটাতে কোনো না কোনো প্রবলেম রয়েছে বলে কি স্টপ ওয়ার্কিং করে দিচ্ছে। সো খেয়াল করে দেখো, এখানে যেটা করতে হয় বা যেটা করতে হবে, যে সাপোজ এখানে আমি যেহেতু একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি এখানে যেহেতু একটি নির্দিষ্ট কন্ডিশনের আওতায় কিন্তু কি এই কাজগুলো করছি, তো খেয়াল করে দেখো এখানে সামের যে মানটা পেয়েছি সেই সামের মানটা আমি 5টা অ্যারে দ্বারা কি আমার 5টা ইনপুট দ্বারা কিন্তু কি ভাগ করার কোনো প্রয়োজন ছিল না। এর আমরা যেটা করতে পারতাম, যে মার্কস আয়ের অনুযায়ী যদি আমরা সেটা যদি ভাগ করতাম তাহলে কি হতো দেখো। তাহলে এখানে সীমাবদ্ধতাটা কি চলো দেখে আসি। আমরা আবারও বিল্ড এবং রানে যাব। আমি তোমাদের দেখাচ্ছি যে এরকমভাবে যদি করি তাহলে আমাদের কী কী প্রবলেম হয়ে থাকবে। 1 মান দিলাম, তারপরে 2 ভ্যালু দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম। সো দেখো সামেশন দেখাচ্ছে 15 এবং এভারেজ দেখাচ্ছে 3। এভারেজ কত দেখাচ্ছে? 3 দেখাচ্ছে। হ্যাঁ, খুবই সিম্পল টাস্ক। আমরা 15কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাই কত? এভারেজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেই কাজটা করতে হবে, আমরা এই মানটা প্রদর্শনের পর একটা /n দিয়ে দিব, \n দিয়ে দিব, যাতে হচ্ছে আমার এক লাইন নিচে প্রদর্শন করে। তো খেয়াল করে দেখো, আমার অন্য কোনো মান দিয়ে দেখতে পারি, যেমন আমরা এখানে 10টা চলক নিতে পারি।
এবং বলে দিতে পারি 10টা চলকের মান 0 থেকে শুরু হয় 9 পর্যন্ত চলবে। কত পর্যন্ত চলবে? 9 পর্যন্ত চলবে। সো এরকম যদি নিই, খেয়াল করে দেখো, বিল্ড এবং রানে ক্লিক করব আমি আবারও। সো 10টা চলক আমি প্রত্যেকটা যে কোনো মান নিতে পারো, আমি 1 থেকে 10 পর্যন্ত নিব, যেগুলো যোগফল 55 হয়। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10 নম্বর মানটি হচ্ছে 10। সো খেয়াল করে দেখো 10টি সংখ্যার এরকম যোগফল কত বের হয়? 55। যেহেতু 10টি সংখ্যা 55কে 10 দ্বারা ভাগ করলে আমরা এভারেজ কত পেয়ে যাই? এভারেজ কিন্তু কি 5 পেয়ে যাই। সো এভাবে খুব সুন্দরভাবে সাম বা এভারেজ লিখেও কিন্তু কি আমরা এই প্রোগ্রামটা করতে পারি। হ্যাঁ, সো এখানে আরেকটি উপায় ছিল যে তোমরা এভারেজ চলকটা না ব্যবহার করে কিন্তু কি এই কাজটা করে ফেলতে পারতা। এই কাজটা করে ফেলতে পারতা কি? সেটার উপায় কি? এভারেজ চলকটা টোটালি ব্যবহার করা লাগতো না। সেটা হচ্ছে জাস্ট তোমাদেরকে যেটা করা লাগতো এই ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা প্রিন্ট সামেশন তো প্রিন্ট করব, এভারেজ প্রিন্ট করার ক্ষেত্রে যেটা করব, এভারেজ এভাবে না লিখে, এভারেজ যেহেতু চলক, এভারেজ নামক চলক যেহেতু নাই, সেহেতু আমরা যেটা করব, আমরা লিখে দিব সাম, এখানেই ডিরেক্ট লিখে দিতে পারতাম সাম ডিভাইডেড বাই মার্ক আই। হ্যাঁ, মার্কস আই, ওকে, মার্কস আই এরকম লিখলে দেখো ফলাফল, আমি এখানে 10টি চলক নিলে আসলে বেশ লম্বা হয়ে যাবে। 3টি চলক নিই, 3টি চলকের মান শুরু হবে আসলে 0 থেকে এবং শেষ হবে 2তে গিয়ে। 2তে গিয়ে শেষ হবে। সো এরকম যদি নিই তাহলে দেখা যাক কি কি প্রবলেম হয়ে থাকে এখানে। আমি বিল্ড এবং রানে ক্লিক করব। খেয়াল করে দেখো 3টি মান চাইবে, 1 দিলাম, 2 দিলাম এবং 3 দিলাম। এর যে 3 জনের যোগফল করলে কত হয়? 6। এবং এভারেজ যেহেতু 3টি, তাহলে এভারেজ অবভিয়াসলি যেহেতু যোগফল 6, তাহলে এভারেজ হওয়ার কথা ছিল কিন্তু কি 2, কিন্তু এভারেজ আমাকে প্রদর্শন করানো হয়েছে। এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমাদের এখানে এভারেজ, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে এভারেজ প্রদর্শন করা হয়েছে 1। কিন্তু আসলে আমরা এখানে যেটা করব, যে যতটি চলক নিয়েছি ততটুকুই এখানে সামের পরে লিখে দিলে হবে। যেমন আমরা 3টি চলক নিয়েছি, 3 ডিভাইডেড বাই 3 দিলেই হবে। এবং সামের মানটা যদি তুমি ভগ্নাংশে এভাবে প্রদর্শন না, পূর্ণাংশে প্রদর্শন না করে দেখো, এভারেজের মান কিন্তু সবসময় পূর্ণাংশ আসে না, ভগ্নাংশ আসতে পারে। সো এখানে কিন্তু কি তুমি ফ্লোট লিখে ফেলতে পারো। হ্যাঁ, এখানে তুমি ফ্লোট লিখে দিই, এখানে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সামের ঠিক পূর্বেই যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আমি আরেকবার একটু দেখাই তোমাদেরকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি যদি এখানে লিখে ফেলতে পারো, 1 মিনিট, আসলে কমান্ডটা আগেই চলে আসছে। সো এখানে একটা গ্যাপ সৃষ্টি করি, তাহলে কমান্ডটা ঠিক মতন আসবে। এখানে যদি তুমি ফ্লোট লিখে দাও, এবং তার ফরম্যাট, ফ্লোট লিখে দেওয়ার পরে তার ফরম্যাট স্পেসিফায়ার যদি %d না রেখে %f করে দাও, তাহলে কিন্তু কি 4টি সংখ্যা, যেমন 1 2 3 4, এই 4টি সংখ্যা যদি আমরা যোগ করি, খেয়াল করে দেখবে যে তোমরা যোগ করলে যোগফল বের হবে 4। সো যোগফল বের হবে 10, ঠিক আছে। সেই 10কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, কিন্তু কি ভগ্নাংশ মান প্রদর্শন হবার কথা। সো এরকম করলে দেখা যাক, এখানে আমরা 4টি চলক, 4টি চলকের অ্যারেতে বলে দিলাম 4টি চলক, 4টি চলকের মান শুরু হবে 0 থেকে এবং শেষ হবে 3তে গিয়ে, শেষ হবে 3তে গিয়ে। হ্যাঁ, সো সাম ডিভাইডেড বাই কত হবে? 4। সো চলো দেখা যাক, আমরা বিল্ড এবং রানে ক্লিক করি। সো আমার কাছে 4টি মান চাইবে, আমরা মানগুলো 1 2 3 4 পর্যায়ক্রমিকভাবে দিয়ে দিব, যেটির যোগফল 10 হবার কথা। সো দেখো যোগফল 10 বের হয়েছে এবং এভারেজ 2.5 দিয়ে দশমিকের পরে 6টি শূন্য দেখাইছে। সো এখানে যদি আমরা এটা ব্যবহার না করে, এই ফ্লোট ব্যবহার না করে আমরা যদি %d ব্যবহার করতাম, হ্যাঁ, ভগ্নাংশের ক্ষেত্রে, গড় করার ক্ষেত্রে কিন্তু প্রায় এরকম কমান্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে। গড়ের জন্য ফ্লোটই ব্যবহার করা হয়ে থাকে, কারণ গড় সবসময় পূর্ণাংশ নাও আসতে পারে। তো খেয়াল করে দেখো এরকম যদি হয়, দেখো আমি আবারও প্রোগ্রামটা রান করছি, এবার দেখবে 2 পয়েন্ট জাস্ট কি আউটপুট প্রদর্শন করবে। একই মান দেওয়া সত্ত্বেও কিন্তু কি 2 পয়েন্ট মানগুলো প্রদর্শন করবে। দেখো এভারেজ 2 প্রদর্শন করছে, অর্থাৎ কি সেই দশমিক অংশটুকুকে রিড করতে পারেনি। সো এরকম ভগ্নাংশকে গড় প্রদর্শনের জন্য অ্যারের সাহায্যে যেভাবে আমরা সাহায্য নিতে পারি। সো এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যে সামের কাজটা লুপের ভেতরে হলো, প্রদর্শনের কাজটা কিন্তু কি লুপের বাইরে হচ্ছে। এরপরে গেট ch কমান্ড লিখে প্রোগ্রামটা শেষ করে দিয়েছি। সো হোপফুলি তোমরা অ্যারের সাহায্যে এই বড় বড় চলকগুলোর বা একাধিক চলকগুলোর কাজ খুব সহজেই করতে পারছো বা করতে পারবে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।
প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটি সাগর আইসিটি ক্যারিয়ার আরও একটি টিউটোরিয়ালে। আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের অ্যারে সম্পর্কিত আলোচনা করছিলাম। সো আজকে আমরা অ্যারে সম্পর্কিত আলোচনার তৃতীয় টপিকটি নিয়ে আলোচনা করছি। সেই টপিকে আসলে আমরা খেয়াল করেছো এর আগে দুটি টপিকে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, এবং সে বেসিকে দ্বিতীয় ক্লাস সে বেসিক দ্বারা কীভাবে আসলে অসংখ্য সংখ্যার যোগফল বা গড় বের করা যায় সেই সম্পর্কিত কিন্তু কি বিস্তারিত ধারণা আমরা পেয়েছি। সো আজকে আমরা দেখব যদি অসংখ্য সংখ্যা দেওয়া থাকে সেটার মধ্যে যদি আমরা একটা কাঙ্ক্ষিত আনসার চাই, ধরো ফর এক্সাম্পল তোমার ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, বাট তুমি চাচ্ছ যে ফার্স্ট যে হয়েছে তার মার্কটা অ্যানাউন্সমেন্ট করতে বা তাকে ফাইন্ড আউট করতে। সো সবথেকে বড় সংখ্যা বা সেই সবথেকে যে কম নাম্বার পেয়েছে, সর্বনিম্ন যে নাম্বারটা রয়েছে সেটা ফাইন্ড আউট করার জন্য তুমি যদি প্রোগ্রামটা করতে চাও। সো খেয়াল করে দেখো, আমরা প্রথমে যেটি করব যে পুরো ক্লাসের মধ্যে সর্বোচ্চ নাম্বার কে পেয়েছি সেটা বের করার একটা চেষ্টা করব। সো সর্বোচ্চকে আসলে বলা হয় ম্যাক্সিমাম। হ্যাঁ, সো ম্যাক্সিমামের জন্য আমরা একটা চলক ব্যবহার করতে পারি, ম্যাক্স নামক একটি চলক ব্যবহার করতে পারি। এবং খেয়াল করে দেখো এখানে যে তুমি কতগুলা, এখানে আরেকটা জিনিস ম্যাক্সিমাম বা মিনিমাম বিষয়টা শুরু করার আগে আরেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। খেয়াল করে দেখো এখানে আমি 4টি চলক নিয়েছি, এখানে আমরা কতটি চলক নিয়েছি? 4টি চলক নিয়েছি। বাট এমনটি যদি হয় যে তোমার 4টি চলকের বেশি যদি তোমার ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাহলে তুমি কী করবা? প্রত্যেকবারের জন্য ফর এক্সাম্পল তোমার যদি 4টি স্টুডেন্টের জন্য এক ধরনের প্রোগ্রাম বানাবা, 5টি স্টুডেন্টের জন্য কি আরেক ধরনের প্রোগ্রাম বানাবা? সো নিশ্চয়ই তোমরা সেরকম চাইবা না। সো এক্ষেত্রে তোমাদের যেটি করা যায় বা যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে যে প্রোগ্রামিং করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমরা এই ক্ষেত্রে সতর্ক থাকবা যে কতটি চলক নিয়ে কাজ করা লাগে সেটা তোমরা নির্ধারণ করে দিতে পারবা না, বাট সেটাকে কিন্তু কি তোমরা নিয়ন্ত্রণ করতে পারো। সো নির্ধারণ করাটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট না, বাট তোমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারো। সো নিয়ন্ত্রণ তোমরা কীভাবে করবা? নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তোমরা বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারো। সেই পদ্ধতিগুলোর মধ্যে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যে আমরা কত পর্যন্ত লুপটা চালাতে চাই। সো আমরা লুপটা 4টা চলকের জন্য নিলাম। হ্যাঁ, সো 4টা চলকের জন্য আমরা লুপটা নিতে পারি এই পর্যন্ত, বাট এর মধ্যে যেটা বিষয় তোমরা বুঝতে হবে, সো সেটি হচ্ছে যে সাপোজ এখানে আমরা অসংখ্য সংখ্যক চলক ঘোষণা করে দিতে পারি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি চলক ঘোষণা করে রেখে দিলাম 100টি চলক রয়েছে। সো 100টি চলকের মধ্যে 100টি চলক আমার নাও লাগতে পারে, আমরা প্রোগ্রামটি 100টি রাখতে পারি, 1000ও রাখতে পারি। সো প্রোগ্রামটা ইনিশিয়ালাইজড শুরু হবে 0 থেকে, বাট কততে গিয়ে শেষ হবে সেটা কিন্তু কি তুমি নিজে নির্ধারণ করে দিতে পারো। সো নিজে নির্ধারণ করার জন্য তোমরা কি এখানে এন নামক একটা চলক নিতে পারো, যেটা তুমি নিজে নির্ধারণ করে দিবা। সো এনের মান যেহেতু তুমি জানো না, কিবোর্ড থেকে কমান্ডটা নিতে হবে। সো এটার জন্য কি লিখতে পারো? এনের জন্য একটা কমান্ড লিখতে পারো, সেই কমান্ডটা হচ্ছে scanf কমান্ড। হ্যাঁ, এবং scanf কমান্ডটা ব্যবহারের আগে প্রোগ্রামটাকে আরেকটু সুন্দর করার জন্য তোমরা যে কমান্ডটা ব্যবহার করতে পারো, printf কমান্ডটা ব্যবহার করতে পারো। সো খেয়াল করে দেখো, আমরা এখানে %d দ্বারা তার ডেটা টাইপ দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করে দিচ্ছি, এবং আমরা এনের মান কিবোর্ড থেকে নিব। এনের মান যেহেতু কিবোর্ড থেকে নিব, সেহেতু ফরম্যাট স্পেসিফায়ার থেকে বের হয়ে, ডাবল কোটেশন থেকে বের হয়ে $, এখানে আমরা যেটা লিখব $m, এন নামক চলকটি নিয়ে নিলাম। তাহলে কি আমরা এনের মানটা কিবোর্ড থেকে নির্ধারণ করে দিতে পারবো যে আমরা কতটি চলক নিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকবারে আমরা কতটি চলক নিচ্ছি সেটা আমরা কি নির্ধারণ করে দিতে পারছি। হ্যাঁ, সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। বাট খেয়াল করে দেখো, এন নামক যে চলকটি নিয়েছি, কিন্তু এটা কিন্তু আমরা যখন ইনিশিয়ালাইজড করেছি কিন্তু তখন কিন্তু ঘোষণা করিনি। সো আমাকে এখানে অবভিয়াসলি ঘোষণা করে দিতে হবে এন নামক একটি চলক রয়েছে। সো এনের চলকটা নেওয়ার জন্য scanf লিখলাম, বাট scanfটির আগেও আমরা হচ্ছে printf লিখে প্রোগ্রামটা একটু সুন্দর করতে পারি, যে আমরা কার মান নিচ্ছি সেটা আমাদেরকে দেখাবে। সো printf এর মধ্যে আমরা লিখবো যে হাউ ম্যানি নাম্বারস, ঠিক আছে, মানে কতগুলো নাম্বারস আমরা হচ্ছে কি আসলে মান নিতে চাচ্ছি। হাউ ম্যানি নাম্বারস প্রোগ্রাম, সেটা আমরা আগেই নির্ধারণ করে দিব। নাম্বারস প্রোগ্রাম 100টি চলক নাও আছে, এর মধ্যে তুমি কতটি নিয়ে কাজ করতে চাও, হ্যাঁ, সেটা তোমরা এখানে কি ডিক্লেয়ার করে দিতে পারো। ওকে, প্রোগ্রাম হাউ ম্যানি নাম্বারস প্রোগ্রাম, হাউ ম্যানি নাম্বারস প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করতে চাই সেটা আমরা ডিক্লেয়ার করে দিব প্রথমেই প্রোগ্রামিংয়ের। সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, যেটা দিয়ে আমরা মান নিতে পারবো। সো চলো দেখা যাক এতটুকু ঠিক আছে কিনা, আমরা কম্পাইল করে দেখি। সো আমরা যখন কম্পাইল করব, প্রোগ্রাম আমাদের কাছে জানতে চাইবে যে আমরা কতগুলো মান নিয়ে কাজ করতে চাই, কতগুলো চলক থাকবে সেখানে। সো এখানে আমি বলে দিলাম যে আমার চলক থাকবে 4টি, তাহলে সে আমার কাছে 4টি মানই শুধু ইনপুট নেবে। তো আমি 4টি মান
একটির মান 1 দিলাম, একটির মান 2 দিলাম, একটির মান 3 দিলাম, একটির মান 4 দিলাম। হ্যাঁ, সো আবার যখন মান চাইছে এরকম দেখো 5টি মান প্রদর্শন করার পর এই যে মার্ক 0 থেকে 4 পর্যন্ত 5টি মান নেওয়ার পরে সে কিন্তু কি সরাসরি ফলাফল প্রদর্শনের দিকে চলে গিয়েছে, আর কিন্তু আমার কাছে কোনো ইনপুট নিচ্ছে না। হ্যাঁ, সো খেয়াল করে দেখো এই কাজটি হয়েছে কেননা ইনিশিয়ালাইজ শুরু হয়েছিল 0 থেকে, ইনিশিয়ালাইজেশনসটা চলেছে n পর্যন্ত। n এর মান আমি 4 দিয়েছিলাম, তাই কি 0 1 2 3 4, হ্যাঁ এই 5টি অঙ্কের জন্য 5বার কি আমার কাছে ইনপুট মান নিয়েছে। সো এটা হচ্ছে বেসিক ফরম্যাট। এখন খেয়াল করে দেখো যে আমি এতগুলো নাম্বার থেকে যদি আমি ফর এক্সাম্পল একটা বড় নাম্বার চুজ করতে চাই, সো বড় নাম্বার চুজ করার জন্য যে কমান্ডটা লিখতে হয় সেই কমান্ডের নাম হচ্ছে ম্যাক্স, ম্যাক্সিমামের জন্য ম্যাক্স। ওকে, সো এই ম্যাক্সিমামের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো একটা মান ইনিশিয়ালাইজড করে রেখে দিতে পারো। ইনিশিয়ালাইজড বলতে এখানে আমি বুঝাচ্ছি যে দেখো আমরা যে মানগুলো নিব সেটার প্রোগ্রামে আমরা কিন্তু জানি না যে কোন মান বড়। সো আসলে একটি বড় মান, অনেকগুলো সংখ্যার মধ্যে একটি বড় মান কীভাবে বুঝতে পারি, আসলে একটির সাথে আরেকটি কম্পেয়ার করে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, ম্যাক্স যে চলকটি নিব সেই চলকটির এখানে আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিব, মনে করে নিব, ধরে নিব। আসলে আমরা অনেক সময় ম্যাথামেটিক্যাল টার্ম পড়তে গিয়ে ধরে কাজগুলো করি না, ঠিক সেই কাজটাই করব যে আমরা ধরে নিব যে ম্যাক্সিমাম ইনিশিয়ালাইজড করছি, ম্যাক্সিমামের মানটা ইনিশিয়ালাইজড করছি, ম্যাক্সিমামের মানটা হবে প্রথম। দেখো এখানে 100টি চলক নিয়েছে, 100টি চলকের মধ্যে প্রথম যে চলকটি থাকবে সেটির মান হচ্ছে কি ধরে নিব আমরা, ম্যাক্সিমাম ধরে নিব। ওকে, সো প্রথমটার মান আমি ম্যাক্সিমাম ধরে নিব। তারপর আমরা যে কাজটা করব খেয়াল করে দেখো, আমরা এই যে ফর লুপ লিখেছি এই ফর লুপের প্যাটার্নে আরেকটি ফর লুপ লিখব আমরা, এরকম প্যাটার্নে কপি করলাম এটা, এবং এই ফর লুপ যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে এসে আমরা আরেকটি ফর লুপ লিখব। দেখো আমি আরেকটি ফর লুপ লিখলাম, বাট এই ফর লুপের আন্ডারেও সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই ফর লুপের আন্ডারেও সেকেন্ড ব্র্যাকেট থাকবে। সো সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা, বাট এখানে একটু ভিন্ন ধারণার হবে। দেখো আমি প্রথমে ম্যাক্সিমাম যে সর্বোচ্চ সংখ্যাটি রয়েছে সেটি ধরে নিয়েছি, সেটির মান হচ্ছে প্রথম যে সংখ্যাটি আমরা নিয়েছি সেটি। এরপরে কি করব, এরপরে আমরা কম্প্যারিজন করব, বাট কম্প্যারিজন করার সময় আমরা কম্প্যারিজন করব মানটা ইনিশিয়ালাইজেশনস এখানে 0 ধরেছিলাম, এখানে কত ধরবো, এখানে ইনিশিয়ালাইজেশনস 1 থেকে ধরবো। এবং এই ফর লুপের আন্ডারে একটা কমান্ড দিব, কমান্ডে আমরা স্পষ্টভাবে লিখে দিব ইফ এর মধ্যে একটা কন্ডিশন থাকবে, ইফকে সেই নাম্বারটা, হ্যাঁ ম্যাক্সের মান যদি সেই নাম্বারের থেকে বড় হয়, হ্যাঁ এখানে আমরা একটু খেয়াল করে দেখব যে ম্যাক্সের মান যদি এখানে ম্যাক্সের মান যদি সেই ম্যাক্সের মানের থেকে যদি অন্য কোনো চলকের মান, অন্য কোনো চলক বলতে কী কী চলক রয়েছে, আমরা তো প্রথমটা ধরে নিয়েছি সেটি বড়, তাহলে সেটি বাদ দিয়ে আর কী কী চলক থাকতে পারে, সেটি বাদ দিয়ে মার্কস 1, মার্কস 2, মার্কস 3, মার্কস 4 পর্যন্ত থাকতে পারে। সো আমরা ধরে নিব সেই মার্কসের মানটা আমরা আয়ের ওপরে ছেড়ে দিব। এটা ব্যতীত ওই 0 মানটা ব্যতীত অন্য কোনো যদি বড় হয়ে থাকে, যদি বড় হয়ে থাকে, হ্যাঁ আমরা তো ধরে নিয়েছি 0-র মানটা বড়, 0 থেকে যদি বাকি 4টির মান যদি বড় হয়ে থাকে তাহলে আমরা কি লিখব, আমরা ঠিক তার পরের লাইনে গিয়ে লিখব ম্যাক্স, ওই নাম্বারটা যেটি বড় হয়ে থাকবে সেই নাম্বারটা আমরা লিখে ফেলব। ওকে, সরি মার্কস, আমি ম্যাক্স বলছি বারবার, মার্কস হবে এটা। সো ম্যাক্সিমাম আমি 0কে ধরে নিয়েছি, এরপরে বলছি 0-র পরে যে বাকি যে 1 2 4, এখানে n নামক চলকটি না ব্যবহার করে আমরা 4 ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রোগ্রামটা একটু সহজ হতে পারে। খেয়াল করে দেখো আমরা n চলকটা এখান থেকে রিমুভ করছি প্রোগ্রামটাকে একটু সহজ করার জন্য। সো খেয়াল করে দেখো এখানে যে চলকটি রয়েছে সেই চলকটির মানটা রিড হবে 4 পর্যন্ত, হ্যাঁ মানে 0-র জন্য একবার, 2-এর জন্য একবার, 3-এর জন্য একবার, 4-এর জন্য একবার, 5-এর জন্য একবার, টোটাল 5টা মান হবে, বাট চলবে কত পর্যন্ত, 4 পর্যন্ত। সো খেয়াল করে দেখো যে এখানে আমি প্রথমে ধরেই নিয়েছি যেখানে যে আমরা মানটা নিব, 5টা মান নিব, সেটা আমরা স্ক্যানএফ থেকেই নিব। প্রিন্টএফ তোমরা নিতে পারো, এই প্রিন্টএফটা স্ক্যানএফের জন্য ব্যবহার করা হয়েছে, এখানে 5টি মান নেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি, এবং বলেছি প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছি যে বড় মানটি হচ্ছে প্রথমে যে মানটি নিব সেটি, তারপরে বলা হয়েছে
যে সেই বড় মানটি যেহেতু ম্যাক্সে সংরক্ষিত আছে, প্রথম মানটি বড় মান, সেই প্রথম মানটি থেকে বাকি মানগুলা বলতে 1 থেকে 4 বাকি চারটি মান, 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য, এই চারটি চলকের জন্য মানগুলা যদি ম্যাক্সের প্রথমটির মান থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেটা কি হবে, বড় সংখ্যা কোনটি হবে, সেই চলকগুলি হবে কি, সেই চলকটি হবে কাঙ্ক্ষিত বড় নাম্বার, কাঙ্ক্ষিত বৃহত্তম নাম্বার। ওকে, সো এটা হচ্ছে বেসিক কমান্ড, যেটা দিয়ে আমরা ফর লুপের আন্ডারে কাজটা করতে পারি। জাস্ট দুইটা পার্থক্য, এখানে 0 দিয়ে স্টার্ট হয়েছে এবং এখানে কি 1 দিয়ে স্টার্ট হয়েছে। এবং এই ফর লুপের বাইরে বের হয়ে, ফর লুপ যখন কাজ করবেন তখন বাইরে বের হয়ে আমরা কি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, আমরা প্রিন্টএফ করব, আমরা ম্যাক্সিমামকে প্রিন্ট করব। সো এখানে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, এবং খেয়াল করে দেখো %d, এবং কাকে প্রিন্ট করতে চাচ্ছি, আমি ম্যাক্সিমামকে প্রিন্ট করতে চাচ্ছি। সো ম্যাক্স লিখে ফেললাম। ওকে, আচ্ছা, এবং যাকে আমি প্রদর্শন করছি সেটা যে ম্যাক্সিমাম, সো সেটা প্রদর্শনের আগে যেন লেখা থাকে ম্যাক্সিমাম। এটা তোমার নিজের ভাষা, প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে তুমি কী লিখবে সেটা তোমার নিজের ভাষা, সেটা বড় ছোটো যে কোনো কেস দিয়ে লিখতে পারো, ক্যাপিটাল স্মল আর যে কোনো কিছু লিখতে পারো। তো চলো আমি একটা প্রোগ্রাম রান করে দেখাই তোমাদেরকে ফার্স্টে, তারপর আমি প্রোগ্রামটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। সো ফর এক্সাম্পল, মনে করো যে প্রাথমিক অবস্থায় আমার কাছে একটা মার্কস জানতে চাইছে। সো মার্কসটা আমি দিলাম 20, প্রথম মানটা দিলাম 20, 5টি মান দিতে পারবো আমি। পরের মানটি 30, তার পরের মানটি 40, পরের মানটি 50, তার পরের মানটি হচ্ছে 70। ওকে, সো আমাকে এখানে প্রদর্শন করছে ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম অনেক বড় একটা নাম্বার প্রদর্শন করছে। সো এটা প্রদর্শন করার কারণ হচ্ছে যে, খেয়াল করে দেখো, আমরা যে ম্যাক্সিমাম নাম্বারটা প্রদর্শন করাচ্ছি, প্রদর্শন করার ক্ষেত্রে যে ভুলটা হচ্ছে, সেই ভুলটা হচ্ছে যে আমরা এখানে যে ইনিশিয়ালাইজড অংশটুকু রেখেছিলাম, খেয়াল করে দেখো, ম্যাক্সের যে ইনিশিয়ালাইজড অংশটুকু ছিল, সে অংশটুকু এখান থেকে কপি করে নিয়ে এসে দুইটা ফর লুপের মাঝখানে আমরা ব্যবহার করব, অর্থাৎ বিষয়টা হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি যে এর মান, আমরা মানটা নেওয়া শুরু করব 0 থেকে 4 পর্যন্ত, 5টি মান নিব এবং ধরে নিব প্রথমটির মান বড়, এবং সেটি অনুযায়ী বাকি মানগুলো কি আমরা চেক করব, সো চলো আরেকবার বিল্ড এবং রানে যাওয়া যাক। 5টি মান দিচ্ছি, 20, 30, 40, 60, 50। হ্যাঁ, ম্যাক্সিমাম কোনটা, দেখো ম্যাক্সিমাম কিন্তু 60 ছিল, সেখানে ম্যাক্সিমাম প্রদর্শন করছে কত, 60। তো বিষয়টা একটু বুঝাই বলি তাহলে এবার, যে ফার্স্টে খেয়াল করে দেখো, আমরা 100টি চলক নিয়েছি, এবং 100টি চলকের মধ্যে 100টি আমার প্রয়োজন নাই, সেটা আমি বলে দিয়েছি। এখানে আমরা 5টি চলক নিয়ে কাজ করব। প্রথম চলকটির মান 0 থেকেই শুরু হবে, অ্যাজ ইউজুয়াল 0, 1, 2, 3, 4, 5। হ্যাঁ, সো এখানে 4 পর্যন্ত যেহেতু নিয়েছি, 5টি চলক নিয়েছি, 5টি চলকের মান আমরা নিতে পারলাম। একটু আগে কম্পাইলার থেকে 5টি চলকের মান নিলাম, এবং 5টি চলকের মধ্যে প্রথম যে মানটি নিয়েছিলাম 20, আমরা প্রথমেই ধরে নিয়েছি, প্রথম যে মানটা আমরা নিয়েছি 20টাই হচ্ছে বড়, প্রথমে ধরেই নিয়েছি এটা বড়, কাউকে ধরে তো কাজ করতে হবে। তারপরে বলেছি সেই 20 থেকে যদি আর কোনো নাম্বার, মার্কসের আর কোনো নাম্বার, আর নাম্বার বলতে কোনগুলো বোঝাচ্ছে, বাকি চারটি বলতে 1 থেকে 4, 1, 2, 3, 4, এই চারটি চলকের জন্য আমরা এটা ব্যবহার করেছি। সো ওই 20-এর থেকে যদি বাকি চারটি নাম্বার যদি বড় হয়ে যায়, যদি বড় হয়ে যায়, তাহলে কী হবে, ম্যাক্স যে নাম্বারটা বড় সেটাই হচ্ছে কি বড় হিসাবে প্রদর্শিত হবে। সো প্রিন্টএফ ম্যাক্সিমাম সেই নাম্বারটি প্রদর্শিত হবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক কমান্ড, যেটা দ্বারা আমরা হচ্ছে বড় সংখ্যা বের করতে পারলাম। সো তোমরা মনে করতে পারো বড় সংখ্যা বের করেছি, ছোটো সংখ্যা বের করা খুব কঠিন কিনা। খুবই সিম্পল, আমরা জাস্ট ম্যাক্সের জায়গায় মিনিমাম লিখে দিব, মিনিমামের MIN লিখে দিব। ওকে, জাস্ট ম্যাক্সের জায়গায় MIN লিখে দিব, এবং এখানে যেটা করব, এখানে জাস্ট চিহ্নটা, এখানেও যে জায়গাগুলোতে ম্যাক্স আছে সেই জায়গাগুলোতে মিনিমাম লিখে দিব, MIN। আমি সেই জায়গাগুলো চেঞ্জ করে ফেলি, তারপর একটা কমন চেঞ্জ করব, যেটা করা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে। মিনিমাম এর জন্য MIN লিখলাম, এখানে ম্যাক্সিমাম না, মিনিমাম। ওকে, এখানে জাস্ট আরেকটাই চেঞ্জ করা লাগবে, আমরা ফার্স্টে ধরে নিব প্রথম যে মানটি নিব সেটি মিনিমাম, এবং জাস্ট এখানে অপারেটরটা চেঞ্জ করা লাগবে।
হ্যাঁ, জাস্ট অপারেটরটা ঠিক তার বিপরীত দেওয়া লাগবে, তাহলে সে আমাকে ফাইন্ড আউট করে দেবে কোনটি মিনিমাম নাম্বার। ওকে, তো চলো প্রোগ্রামটা রান করে দেখা যাক। সো প্রোগ্রামটা আমরা যখন রান করব, বিল্ড এবং রানে যাব, আমার কাছে মান চাইবে, 5টি চলকের মান চাইবে। তুমি চাইলে 4টি চলকও দিতে পারতা, 100টিও দিতে পারতা, হ্যাঁ, কারণ 100টি ভ্যারিয়েবল নিয়েছি আমি। তো খেয়াল করে দেখো, প্রথমটি 20, পরেরটি দিলাম 30, পরেরটি দিলাম 40, পরেরটি দিলাম 10। সো দেখো আরেকটি মান দিতে বলছে আমাকে, পরেরটি দিলাম 80। সো এই 5টি মানের মধ্যে মিনিমাম কোনটা হবে? অবভিয়াসলি 10। খেয়াল করে দেখো 5টি মানের মধ্যে মিনিমাম হবে 10। হ্যাঁ, জাস্ট কী করেছি, ম্যাক্সের জায়গায় মিনিমাম লিখেছি, হ্যাঁ, MIN লিখেছি। যে চলকটা আমরা এখানে ওপরেই ঘোষণা করে দিয়েছিলাম, মিনিমাম প্রথমটাই ধরেছিলাম। এটা আমরা এখানে না দিলেও পারতাম, এখানেও দিতে পারো, আবার এখানে দুইটা ফরের মাঝখানেও দিতে পারো। এই যে দুটো ফরের মাঝখানেও ধরে নিতে পারো যেটা হচ্ছে 0, প্রথম মানটাই মিনিমাম, এবং বাকিগুলো কম্পেয়ার করার ক্ষেত্রে জাস্ট চিহ্নটা ম্যাক্সিমামের ঠিক বিপরীত দিলেই হয়ে যাবে। সো এই হচ্ছে অ্যারের দ্বারা আসলে প্রোগ্রাম যেগুলো করা যায় সেই সম্পর্কিত। সো তোমাদের HSC লেভেলে যে প্রোগ্রাম সম্পর্কিত আলোচনা করা হয়েছে অ্যারে মূলত 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল হয়ে থাকে। বাট HSC লেভেলে তোমাদের জন্য যে আলোচনাটুকু করা হয়েছে সেখানে 1 ডাইমেনশনাল মধ্যে সীমাবদ্ধ। 2 ডাইমেনশনাল অর্থাৎ ম্যাট্রিক সম্পর্কিত যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আরও হায়ার লেভেলের জন্য। সো একাডেমিকের জন্য তোমার এটার প্রয়োজন নাই, বাট পরবর্তীতে আমি এই ক্লাসের এই ইউটিউব চ্যানেলের টিউটোরিয়ালেই তোমাদেরকে সেই সম্পর্কিত আলোচনা করে দেখাই দিব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, দোয়া করবা, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করো অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।